আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জলিল স্যার সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিও ক্লাসটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে চাই। এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের অধ্যায় এবং বিষয়বস্তুর যে শিরোনাম হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে তা হচ্ছে অধ্যায় 6 পরমাণুর গঠন, এবং এখান থেকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ, এগুলো হলো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামের বিষয়বস্তু। এবং তোমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে এক্স, ওয়াই এবং জেড তিনটি মৌল দেওয়া রয়েছে, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 11 এবং 6, এবং এদের ভর সংখ্যা যথাক্রমে 35, 23 এবং 14। তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, প্রথম প্রশ্নটা করা হয়েছে আইসোটোপ কি, দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়, এবং তৃতীয় প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের জেড মৌলটির একটি পরমাণুতে কতগুলো নিউট্রন রয়েছে তা নির্ণয় করো। এবং সর্বশেষ যে কোশ্চেনটি করা হয়েছে সেটা হচ্ছে যে উদ্দীপকের এই যে ছকে যে উল্লেখ করা এক্স এবং ওয়াই মৌলটি রয়েছে, এদের দ্বারা যৌগ গঠন সম্ভব কিনা তা যুক্তি সহকারে বিশ্লেষণ করো। এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। এই অধ্যায়টি থেকে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, আয়ন, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, এগুলো সবগুলো বিষয়ে ভালো করে আগে জানতে হবে, তারপরে তোমাকে কিন্তু অ্যাসাইনমেন্ট লেখা শুরু করতে হবে। তো আমি তোমাদের এই ভিডিওতে কিভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটি করবে তা তোমাদেরকে একটু হেল্প করব। এটা একটা, মনে করো যে এটা একটা নমুনা উত্তর। তো আর কথা বাড়াবো না, তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করব। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলটিতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, এবং যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তাহলে প্রথমত আমাদের এই অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করে নিতে হবে। তাহলে শুরু করি। আমরা প্রথমে একটা A4 সাইজের সাদা কাগজ নেব, এবং সাদা কাগজের চারদিকে আমরা একটা বর্ডার দিয়ে দেব। তারপরে এই সাদা কাগজের উপরের দিকে আমরা তুমি যে স্কুলে লেখাপড়া করো সেই স্কুলের নাম তুমি সুন্দর করে বক্সের মধ্যে লিখে দেবে। এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবে। বিদ্যালয়ের নাম লেখা হয়ে গেলে যে বিষয়ে তুমি অ্যাসাইনমেন্ট লিখছো সেই বিষয়টার নাম উল্লেখ করবে, বিষয় বিজ্ঞান। এরপরে যেহেতু পূর্ব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করেছো, তাহলে এটা অ্যাসাইনমেন্ট 2, তাহলে তুমি লিখে দাও অ্যাসাইনমেন্ট 2। এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। এরপরে তুমি অ্যাসাইনমেন্ট যে তারিখে জমা দেবে সেই তারিখে তুমি এখানে তারিখ লিখে দেবে। যেহেতু যে কোনো একজন শিক্ষকের নির্দেশনায় এই কাজটি করা হচ্ছে, তাহলে তুমি শিক্ষকের নির্দেশনায় যে বিষয় শিক্ষক রয়েছেন তার নাম এই কভার পেজের বাম কোণায় লিখে দেবে, এবং তুমি যে অ্যাসাইনমেন্ট তৈরি করছো তুমি তোমার নাম, রোল, শাখা, শিফট তুমি এই কভার পেজটার ডান কোণায় লিখে দেবে। এভাবে তুমি একটা তোমার বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করে নিতে পারো। কভার পেজ তৈরি করা হয়ে গেলে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। এখন আমি তোমাকে হেল্প করছি। মনে করো যে এই অ্যাসাইনমেন্ট শুরু করার আগে তোমাকে একটা ভূমিকা লিখতে হবে। সেই ভূমিকা হিসেবে তুমি পরমাণুর আইসোটোপ, পরমাণুর গঠন এগুলো উল্লেখ করবে। যেমন প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেনের সাথে অক্সিজেন পরমাণু গ্যাসের পরমাণু থেকে আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর এবং ধর্মে যথেষ্ট পার্থক্য হয়ে থাকে। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুসমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে।
পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে, তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যাকেই ব্যবহার করা হয়। তাহলে আমাদের এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নটা, সেটা হলো আইসোটোপ কি, আইসোটোপ কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুগুলোকে কিন্তু পরস্পরের আইসোটোপ বলা হয়। বিভিন্ন মৌলের আইসোটোপ রয়েছে, এর মধ্যে হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ হলো, একটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রথমটিতে হাইড্রোজেনের পরমাণুতে প্রথমটিতে কোনো নিউট্রন নেই, দ্বিতীয়টিতে নিউট্রন রয়েছে 1টি এবং তারপরেরটিতে নিউট্রন রয়েছে 3টি। এভাবে আরও অন্য মৌলেরও আইসোটোপ রয়েছে। এবার দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো যে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। তাহলে খেয়াল করে দেখো, পারমাণবিক সংখ্যার সংজ্ঞা তুমি এভাবে লিখতে পারো, কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হাইড্রোজেনের পরমাণুতে রয়েছে 1টি প্রোটন, সুতরাং এর পারমাণবিক সংখ্যা হবে 1। অক্সিজেনের পরমাণুতে প্রোটন রয়েছে 8টি, তাই এর পারমাণবিক সংখ্যা হবে 8। কার্বনের পরমাণুতে প্রোটন রয়েছে 6টি, তাই পারমাণবিক সংখ্যা হবে 6। পারমাণবিক সংখ্যাকে জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাই একটা মৌলের স্বাতন্ত্র্য রক্ষা করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা দিয়ে একটা মৌলকে চেনা যায়। এবার দ্বিতীয় প্রশ্নটার উত্তর হয়ে গেলে আমরা এবার তৃতীয় প্রশ্নে চলে যাব। তৃতীয় প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের ছকে যে জেড মৌলটি রয়েছে সেই জেড মৌলটির একটি পরমাণুতে কতগুলো নিউট্রন রয়েছে তা আমাদেরকে বের করতে হবে। তাহলে শুরুতেই জেড মৌলটা কি সেটাই আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। যেহেতু উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলটির পারমাণবিক সংখ্যা বলা হয়েছে 6 এবং ভর সংখ্যা বলা হয়েছে 14, তাই বলা যায় এটা কার্বনের একটি কিন্তু আইসোটোপ, অর্থাৎ কার্বন পরমাণু যেটা সেটা নিশ্চিত, কারণ পারমাণবিক সংখ্যা বলা হয়েছে 6। এবার যে সকল বিষয় এখানে দেওয়া হয়েছে তা হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা Z=6 দেওয়া হয়েছে, কার্বনের ভর সংখ্যা E=14 বলা হয়েছে এবং কার্বনের নিউট্রন সংখ্যা N তাহলে কত আমাদেরকে সেটাই বের করতে হবে। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা জানি মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা Z, নিউট্রন সংখ্যা N, তাহলে Z + N = A। তাহলে এখান থেকে যদি আমরা N বের করি তাহলে N = A - Z। এবার এই সমীকরণটিতে A এবং Z এর মান যদি আমরা বসাই তাহলে A এর মান বসাবো 14, Z এর মান বসাবো 6 এবং এই দুটি বিয়োগ করলে N এর মান আসবে হলো 8। সুতরাং বলা যায় উদ্দীপকের জেড মৌলের একটি পরমাণুতে মোট 8টি নিউট্রন রয়েছে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই প্রশ্নটির ঘ নম্বর প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে যে এক্স এবং ওয়াই মৌল দুটি রয়েছে সেই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠনের সম্ভাবনা রয়েছে কিনা এবং থাকলে সেটা যুক্তি সহ আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমত আমাদেরকে এক্স এবং ওয়াই মৌল দুটো কি সেটাই ফাইন্ড আউট করতে হবে। যেহেতু উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, তাই বলা যায় এটি ক্লোরিন এবং ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সুতরাং এইটা একটা সোডিয়াম। সোডিয়াম একটা ধাতব মৌল এবং ক্লোরিন হলো একটা অধাতব মৌল, তাই এদের মধ্যে আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে যৌগ গঠন সম্ভব। তোমরা একটা এই চিত্রটি খেয়াল করে দেখো, এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সেই হিসাবে সোডিয়ামের প্রথম স্তরে থাকবে 2টি, পরের স্তরে 8টি এবং শেষের স্তরে 1টি ইলেকট্রন থাকবে। অন্যদিকে ক্লোরিনের প্রথম স্তরে থাকবে 2টি, পরের স্তরে থাকবে 8টি এবং শেষের স্তরে থাকবে 7টি ইলেকট্রন, অর্থাৎ এর 17টি ইলেকট্রন। সোডিয়াম পরমাণু চায় শেষের ইলেকট্রনটি ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অন্যদিকে ক্লোরিন পরমাণু চায় ওই ইলেকট্রনটি গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে।
এজন্য সোডিয়াম পরমাণু তার শেষের স্তরের ইলেকট্রনটি দান করে ধনাত্মক সোডিয়াম আয়ন গঠন করবে। অন্যদিকে ক্লোরিন পরমাণু সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটি গ্রহণ করে ঋণাত্মক ক্লোরাইড আয়ন গঠন করবে। এভাবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গঠন হবে এবং এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একত্রে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক একটা যৌগ গঠন করবে। যেহেতু আয়ন গঠনের মাধ্যমে এই যৌগটি গঠিত হচ্ছে, তাই এটাকে আয়নিক বন্ধন বলা হবে। তাহলে তোমাদের এই প্রশ্নটির উত্তর করার জন্য তোমাকে সুন্দর করে এই ছবিটি আঁকতে হবে এবং ছবি আঁকার পর যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেই কথাগুলো তোমাকে লিখে দিতে হবে। এই কথাগুলো এখানেও আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে আমাদের তাহলে আলোচনা থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম, সেটা হলো যে সোডিয়াম যেহেতু ইলেকট্রন দান করছে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তাই সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড নামক একটা আয়নিক যৌগ গঠিত হবে। সুতরাং আমরা উপসংহারে বলতে পারি যে উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স এবং ওয়াই মৌলটি দ্বারা আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড গঠন সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। সেই নাগাদ তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ, যাবার আগে তোমাদের একটা কথা বলে যাই, এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে, ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার অন্য বন্ধুরাও এই ক্লাসটি করতে পারে। তো সবাই ভালো থেকো, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।